হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 11-এর ইউনিট 4-এর বিল অফ এক্সচেঞ্জ নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে সেমিস্টার 1-এ 6টা এমসিকিউ আসবে। এই এমসিকিউ প্রশ্নে আমি কোনো অপশান বলবো না, যেটা উত্তর হবে সেটাই তোমাদের দেখাবো। তবে এমসিকিউ প্রশ্নে আসার আগে আমাদের একটু জানতে হবে বিল অফ এক্সচেঞ্জ বা বাণিজ্যিক হুন্ডি কী বা কেন, কখন এই বিল অফ এক্সচেঞ্জটা তৈরি করা হয়। আমরা জানি কারবারের যাবতীয় ক্রয় বিক্রয় নগদে অথবা ধারে হয়ে থাকে। নগদে পণ্য বিক্রয় হলে ক্রেতা বিক্রেতাকে পণ্যের মূল্য সঙ্গে সঙ্গে নগদ অর্থে মিটিয়ে দেয়, কিন্তু ধারে পণ্য বিক্রয় হলে ক্রেতা বিক্রেতাকে চুক্তিমতো একটা নির্দিষ্ট সময়ের পরে অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকে। একটা নির্দিষ্ট সময় দেবে, 2 মাস, 3 মাস বা কেউ 1 মাস সময় দিতে পারে, বা বলবে আমি 60 দিন পরে দেবো, 90 দিন পরে দেবো। তাহলে একটা কবে দেবে তার একটা প্রতিশ্রুতি দিয়ে থাকবে। এই প্রতিশ্রুতি লিখিত আকারে হতে পারে বা মৌখিকও হতে পারে। কারবারি ক্ষেত্রে অর্থ প্রদানের নিশ্চয়তা দেওয়ার জন্য ক্রেতা বিক্রেতাকে লিখিত প্রতিশ্রুতি দিয়ে থাকে। কিসের প্রতিশ্রুতি? কতদিন পরে সে পেমেন্টটা করবে। ক্রেতার এই লিখিত প্রতিশ্রুতি বাণিজ্যিক হুন্ডি অথবা প্রত্যর্থপত্র হিসাবে প্রস্তুত করা যায়। এইসব লিখিত প্রতিশ্রুতি হস্তান্তরযোগ্য, তাই এদেরকে আমরা হস্তান্তরযোগ্য দলিল বলতে পারি। এবারে আমরা এমসিকিউ প্রশ্ন উত্তরে আসি। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, বাণিজ্যিক হুন্ডির বিল অফ এক্সচেঞ্জ আদান প্রদান কোন আইনের দ্বারা নিয়ন্ত্রিত? আমরা একটু আগেই দেখছিলাম, এটা হস্তান্তরযোগ্য দলিল আইন, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। তাহলে বাণিজ্যিক হুন্ডির আদান প্রদান কোন আইন? হস্তান্তরযোগ্য দলিল আইন। 2 নম্বর প্রশ্ন, হস্তান্তরযোগ্য দলিল আইনের কত নম্বর ধারায় বাণিজ্যিক হুন্ডির সংজ্ঞা নিরূপণ করা হয়েছে বা বলা হয়েছে, দেওয়া হয়েছে? এটার সেকশান হবে 5, ধারা 5। 3 নম্বর, বাণিজ্যিক হুন্ডি কে প্রস্তুত করে? বাণিজ্যিক হুন্ডি কে প্রস্তুত করবে? পণ্য বিক্রেতা বা পাওনাদার, ক্রেডিটর বা হুন্ডি লেখক, ড্রয়ার। 4 নম্বর, প্রত্যর্থপত্র প্রমিসারি নোট যিনি লেখেন তিনি কে? তাহলে প্রত্যর্থপত্রের লেখক বা প্রতিশ্রুতিদাতা, মেকার অর প্রমিসার বা পণ্যের ক্রেতা বা দেনাদার। 5 নম্বর, বাণিজ্যিক হুন্ডিতে সর্বাধিক কটি পক্ষ থাকে? এই বিল অফ এক্সচেঞ্জে কটা পক্ষ থাকবে? 3টে পক্ষ থাকবে, হুন্ডি লেখক বা ড্রয়ার, হুন্ডি গ্রাহক বা ড্রয়ি, হুন্ডি প্রাপক বা প্রেয়ী। 6 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক হুন্ডিতে কে স্বীকৃতি দেন, কে অ্যাকসেপ্টেন্স করে? কে করে? ড্রয়ি করে, হুন্ডি গ্রাহক। 7 নম্বর, যে ব্যক্তি হুন্ডির উল্লেখিত অর্থ পেয়ে থাকেন তিনি কে? তিনি হচ্ছেন পেয়ী বা হুন্ডি প্রাপক। 8 নম্বর, হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য কোনটি বা কোনগুলো? যা ইচ্ছা দিতে পারে। হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য দেখো, এখানে লিখিত প্রতিশ্রুতি, আইনের চোখে স্বীকৃত, মূলত হস্তান্তরযোগ্য। যদি এই 3টেই দেওয়া থাকে তাহলে উপরে সব কটা হবে, বা এই 3টের মধ্যে যেগুলো দেখতে পাবে সেগুলোতে টিকমার্ক দিতে হবে। 9 নম্বর, হস্তান্তরযোগ্য দলিল হিসেবে কোনগুলি স্বীকৃত? আমরা একটু আগেই থিওরি যখন পড়ছিলাম দেখেছিলাম, এই হস্তান্তরযোগ্য দলিল বলতে আমরা সাধারণত বিল অফ এক্সচেঞ্জ বা বাণিজ্যিক হুন্ডি, প্রমিসারি নোট বা প্রত্যর্থপত্র এবং চেককে বুঝে থাকি। 10 নম্বর প্রশ্ন দেখো, যখন বাণিজ্যিক হুন্ডি মেয়াদপূর্তির আগেই ব্যাংক থেকে ভাঙানো হয়, মানে ধরো একটা ডেট অফ ম্যাচুরিটি দিচ্ছে কিন্তু তার আগে টাকার দরকার,
তখন আমরা কোন এন্ট্রি করব? তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া আর কোন অ্যাকাউন্টকে ডেবিট করব? টাকা আসবে, আমরা তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করি, আর কোন অ্যাকাউন্টকে ডেবিট করব? ডিসকাউন্ট অন বিল, এই অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব। 11 নম্বর প্রশ্ন, প্রত্যাখ্যাত হুন্ডি ডিসঅনার অফ এ বিল লেখ্য প্রামাণক মানে নোটারি পাবলিক দ্বারা নথিভুক্ত করাকে কি বলে? বিল যখন ডিসঅনার হবে, নোটারি পাবলিক দ্বারা যদি নথিভুক্ত করানো হয় তখন তাকে কি বলে? এটা নোটিং অফ এ বিল বলে বা হুন্ডির নিক্রয়। এবার 12 নম্বরটা দেখো, হুন্ডির মেয়াদপূর্তির তারিখ রবিবার বা সাধারণ ছুটির দিন 15ই আগস্ট বা 26শে জানুয়ারি, ওরকম যদি ছুটির দিন হয় তাহলে হুন্ডির অর্থ কবে দেওয়া হবে? তাহলে যদি এইরকম পজিশান আসে তখন রবিবার বা ছুটির দিন হলে ঠিক তার আগের দিন হবে, মানে মেয়াদপূর্তির আগের দিন। 13 নম্বর প্রশ্ন, রেয়াতি দিবস ডেজ অফ গ্রেস বলতে কি বোঝায়? এখানে আমি একটা শূন্যস্থানের মাধ্যমে দেখিয়েছি, মানে ডেজ অফ গ্রেস বলতে আমরা যখন ম্যাচুরিটি ডেট করব 3 দিন একটা বেনিফিট বা সুবিধা পাওয়া যায়, এই 3 দিনটাকেই আমরা রেয়াতি দিবস বা ডেজ অফ গ্রেস বলবো। 14 নম্বর, হুন্ডিতে উল্লিখিত অর্থ শূন্যস্থান দেওয়া আছে, কে প্রদান করে? কে দেবে? হুন্ডির গ্রাহক বা ড্রয়ি দেবে। রেখাঙ্কন মানে ক্রস, 15 নম্বরটা দেখো, ক্রস করা যায় না, আমরা বিল অফ এক্সচেঞ্জকে কখনো ক্রস করতে পারি না। তাহলে ক্রস কাকে করতে পারি? আমরা চেক ক্রস করতে পারি। 16 নম্বর দেখো, রেখাঙ্কন করা যায়, কাকে রেখাঙ্কন করব? উত্তরটা দেখো, চেক। 17 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক হুন্ডিতে তারিখ অন্তে আফটার ডেট কথাটা উল্লেখ থাকলে হুন্ডিটির মেয়াদপূর্তি কবে হবে? তাহলে হুন্ডি লেখার তারিখ থেকে হুন্ডিতে যে তারিখটা দেয়া থাকবে, মানে হুন্ডি লেখার তারিখ থেকে হুন্ডিতে বর্ণিত নির্দিষ্ট সময় ও অতিরিক্ত 3 দিন পর, যেহেতু আফটার ডেট লেখা আছে, যে তারিখটা দেবে সেই তারিখের সাথে আরও অতিরিক্ত 3 দিন আমরা ডেজ অফ গ্রেস পাবো। ওকে, এবার 18 নম্বরটা দেখো, বাণিজ্যিক হুন্ডিতে দর্শনান্তে আফটার সাইট কথাটা উল্লেখ থাকলে হুন্ডিটির মেয়াদ পূর্তি কবে হবে? হুন্ডি স্বীকৃত যেদিনে অ্যাকসেপ্টেন্স হচ্ছে সেই তারিখটাকে এখানে গ্রাহ্য করতে হবে। তাহলে হুন্ডি স্বীকৃত হওয়া তারিখ থেকে হুন্ডিতে বর্ণিত যে সময় থাকবে তার সঙ্গে অতিরিক্ত 3 দিন যোগ করতে হবে। তাহলে অ্যাকসেপ্টেন্স ডেট তার সঙ্গে অতিরিক্ত 3 দিন ডেজ অফ গ্রেস। 19 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক হুন্ডিতে দাবি মাত্র অন ডিম্যান্ড, দর্শন মাত্র অ্যাট সাইট বা উপস্থাপন মাত্র অন প্রেজেন্টমেন্ট, এই কথাগুলো যদি লেখা থাকে তাহলে অতিরিক্ত কদিন ছাড় পাওয়া যাবে? এখানে একটা ভালো করে মনে রাখতে হবে, তোমরা এই 17, 18, 19 একটু বারবার প্র্যাকটিস করতে থাকবে। আমি উপরেরগুলোই দেখিয়েছিলাম, দেখো আফটার ডেট ওইখানে 3 দিন ছাড় পাওয়া যায়, আফটার সাইট 3 দিন ছাড় পাওয়া যায়, কিন্তু অন ডিম্যান্ড, অ্যাট সাইট, অন প্রেজেন্টমেন্ট কোনো অতিরিক্ত সময় দেওয়া হয় না। এর মানেটা হচ্ছে ডেজ অফ গ্রেস দেওয়া হয় না। 20 নম্বর প্রশ্ন, হুন্ডি প্রত্যাখ্যাত ডিসঅনার অফ এ বিল হলে নিক্রয় খরচ মানে নোটিং চার্জ এর দায়টা কে বহন করবে? এর দায় বহন করবে ড্রয়ি বা হুন্ডি গ্রাহক। 21 নম্বর, শূন্যস্থান আছে দুটো, বাণিজ্যিক হুন্ডি ড্যাশ দ্বারা স্বাক্ষরিত, বাণিজ্যিক হুন্ডি কে স্বাক্ষর করবে? ড্রয়ার হুন্ডি লেখক দ্বারা স্বাক্ষরিত এবং 2 নম্বর দেওয়া আছে ড্যাশ দ্বারা স্বীকৃত হওয়া প্রয়োজন, ড্রয়ি। তাহলে প্রথমটায় কি বসবে? প্রথমটায় বসবে ড্রয়ার, পরেরটায় বসবে ড্রয়ি। এবার একটু ডেট অফ ম্যাচুরিটি এবং ডেট অফ ডিউ ডেটস এগুলো আমরা ক্যালকুলেট করব। দেখো 22 নম্বর, ক্যালকুলেট ডিউ ডেটস, ডেট অফ ড্রয়িং কবে আছে? 1 জানুয়ারি 24, ড্রন ফর 3 মান্থ, 3 মাসের বিল। এখানে দেখো আমি প্রথমে কিভাবে লিখেছি, 1 জানুয়ারি বলছে 1/1/24,
3 মাসের বিল আমি দেখো মাঝখানে একটা মাস আছে লিখেছি। তাহলে ডিউ ডেট মানে হচ্ছে দাবিমত্র দিতে হবে, এখানে কোনো ডেজ অফ গ্রেস হয় না। তাহলে এখানে আমাদের ডিউ ডেটটা কত হবে, 1/4/24। যদি বলে ম্যাচুরিটি ডেট, তাহলে ম্যাচুরিটি ডেট মানে ওর সঙ্গে আরও 3 দিন ছাড় পাওয়া যাবে। 1 তারিখ ছিল, 3 দিন যোগ করে দিলে 4/4/2024। 2 নম্বরটা দেখো 22-এর 2-এরটা, ডেট অফ ড্রয়িং কত আছে, 27/11/2023, ডন ফর 3 মান্থ, 3 মাসের বিল। আবার দেখো 27/11/2023 লিখেছি, 3 মাসের বিল 3 লেখা হয়েছে। তাহলে এখানে 27/11 সাথে 3 মানে 14 মানে ওদিকে হচ্ছে তোমার 11 মানে নভেম্বর, তার সাথে আরও 3 মাস ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 27/2/2024। এটা হচ্ছে আমাদের ডিউ ডেট। যদি ম্যাচুরিটি ডেট বলে তাহলে 3 দিন যোগ করতে হবে, 27-এর সাথে 3 যোগ করলে 30। এবারে ফেব্রুয়ারি আছে 2 ফেব্রুয়ারি, এবার 2024 হচ্ছে লিপ ইয়ার। তাহলে আমরা জানি ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার 29-এ হয়। আমাদের এখানে ফেব্রুয়ারি মাসটা কত দিন হলো, 30 তারিখ আমরা হিসাব করলাম। কি করে হিসাব হলো, 27-এর সঙ্গে 3 দিন যোগ করে 30, কিন্তু ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার 29 দিন হবে 1 তারিখ। তাহলে আমরা পরের মাসে যাব, পরের মাস মানে মার্চ মাস, সেই জন্য ম্যাচুরিটি ডেটটা কী লেখা আছে, 1 মার্চ 2024। বোঝা গেছে? তাহলে ডিউ ডেট হচ্ছে 27/2/2024 আর ম্যাচুরিটি ডেট 1/3/24। যেহেতু ফেব্রুয়ারি মাস 30-এ হয় না, লিপ ইয়ার 29 হয়েছে, তাহলে পরের মাসে যেতে হবে, মার্চ মাসের আমি 1 তারিখে চলে গেলাম। এখানে ম্যাচুরিটি ডেট 1/3/2024। 23 নম্বর অঙ্কটা এবার দেখো। 23-এ আমি দুখানা অঙ্ক দেখিয়েছি, বলছে ক্যালকুলেট ডেটস অফ ম্যাচুরিটি, ম্যাচুরিটি ডেট ক্যালকুলেট করতে হবে। কি বলছে, এ বিল অফ এক্সচেঞ্জ ডেটেড 13th June 2023 পেয়েবল 60 days আফটার ডেট। একটু আগে থিওরিতে দেখছিলাম আফটার ডেট মানে যে দিনে বিলটা ড্র হয়েছে সেদিনে দেখতে হবে, ডেট অফ ড্রয়িংটা দেখতে হবে। তাহলে ডেট অফ ড্রয়িং কত আছে, 13ই জুন। এবারে 60 দিন। এবারে অঙ্কটা দেখো আমি কিভাবে করিয়েছি, জুন মাস 13 তারিখ, 13 তারিখটা বাদ দিতে হবে। আমরা জানি জুন 30-এ মাস আছে, 13 বাদ দিয়ে দাও, জুন মাসের 17 দিন বাকি থাকছে। জুলাই কততে হয়, 31শে জুলাই। তাহলে জুন আর জুলাই যোগ করলে আমরা 48 ডেজ পেয়েছি। বিলটা কত দিনের বিল, 60 দিনের বিল। তাহলে আমার 60 দিনের ভিতরে 48 দিন হয়ে গেছে, কত বাকি থাকছে, 12 দিন বাকি থাকছে। তাহলে জুলাই শেষ হয়ে গেছে, আমরা আগস্ট মাসের 12 তারিখে এলাম। তাহলে আমাদের ম্যাচুরিটি ডেট কি 12ই আগস্ট হবে না, দেখো নিচে ডেট অফ ম্যাচুরিটি কী লিখিয়েছি, 12/8/23। এইটা হতো, এটা ডিউ ডেট অ্যাকচুয়ালি, কিন্তু ডেজ অফ গ্রেস আছে, আফটার ডেট আছে, তাহলে 3 দিনের আমরা রেয়াতি দিন পাবো। তাহলে 12-র সঙ্গে 3 যোগ করলে 15ই আগস্ট হয়, কিন্তু আমি লিখেছি 14ই আগস্ট। কেন 15ই আগস্ট, সেকশন 25 অনুসারে 15ই আগস্ট ছুটির দিন, তাই আগের দিন ধরা হয়েছে। কবে ধরা হচ্ছে ভালো করে লক্ষ্য করো, ডেট অফ ম্যাচুরিটি আমি লিখেছি 12/8/23, তার সঙ্গে 3, তাহলে 15/8/23 হতো, কিন্তু লিখেছি 14/8/23। 14/8/23 হচ্ছে ডেট অফ ম্যাচুরিটি। পরের অঙ্কটা দেখো, এ প্রমিসারি নোট ডেটেড 25th November 2019 পেয়েবল 3 months আফটার সাইট, আফটার সাইট লেখা ভালো করে নোটিস করো। অ্যাকসেপ্টেন্স অন 27th November 2019। তাহলে অ্যাকসেপ্টেন্স যেহেতু আছে, আবার আফটার সাইট, আফটার সাইট থাকলেই অ্যাকসেপ্টেন্স ডেটটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি এখানে দেখো হিসাবটা কি করে করেছি, ম্যাচুরিটি ডেট 27/11/2019 বসিয়েছি। কত দিনের বিল, 3 মাসের বিল। দেখো মাঝখানে দেখো ওটা মান্থ ইন্ডিকেট করছে, 11-র তলায় আমি 3 লিখেছি, আর 3 দিন যেহেতু রেয়াতি দিন বা ডেজ অফ গ্রেস হয়, আমি 3 লিখেছি। তাহলে এখানে 27 আর 3 30 হয়।
আর 11 আর 3 মানে 11 হচ্ছে নভেম্বর, তারপরে 3 মাস ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে তোমার এখানে ডেটটা হওয়া উচিত ছিল 30শে ফেব্রুয়ারি। সাল চেঞ্জ হয়ে যাচ্ছে, 2019-এর পরিবর্তে আমি 2020। এবার আমরা জানি 2020 লিপ ইয়ার। এবারে লিপ ইয়ার মানে তোমার ফেব্রুয়ারি মাসটা 29-এ হবে। তাহলে এবারে আমার তো দিনটা হিসেব করে আমার 30 দিন হয়েছিল, ফেব্রুয়ারিতে 29 দিন হয়ে যাচ্ছে, তাহলে এক্সট্রা আরও একটা দিন থাকছে। আমি সেই জন্য পরের মাসে চলে গেলাম। ডেট অফ ম্যাচুরিটিটা কী লিখলাম দেখো, 01 মানে 1 মার্চ মাসের 1 তারিখ, 1/3/2020। তোমার এখানে 30 তারিখ হচ্ছিল, 27 আর 3 30, তাহলে 30শে ফেব্রুয়ারি হবে না। কেন 30শে ফেব্রুয়ারি হবে না? 2020 সালে ফেব্রুয়ারি মাস হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার হলে 29-এ শেষ হয়। তাহলে এখানে আমরা অতিরিক্ত একটা দিন পাচ্ছি, সেই একটা দিন আমরা ফেব্রুয়ারির পরের মাস মার্চ মাসে চলে গেলাম। ডেট অফ ম্যাচুরিটি 1/3/2020। আজ এই পর্যন্ত থাক। তোমরা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা ভালো এরকম টিউটোরিয়াল নোট পেতে, ভিডিও পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। বাই।